নমস্কার। আজ আমরা একটা বেশ বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলতে এসেছি। হুগলি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি মানে DHFWS একটা নতুন বিজ্ঞপ্তি দিয়েছে। হাতে আছে সেই বিস্তারিত বিজ্ঞাপনটা। আজ আমরা চেষ্টা করব শুধু তথ্যগুলো তুলে ধরা নয়, মানে এই নিয়োগ প্রক্রিয়াটা ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে সেটাও একটু গভীরে গিয়ে বোঝার। শুরুতে একটা দারুণ খবর দিই, মোট শূন্যপদ মানে ভাবুন ৫৯৫টা। জেলা স্তরের নিয়োগের ক্ষেত্রে এটা কিন্তু বেশ বড় একটা সংখ্যা। হ্যাঁ, ৫৯৫, এটা সত্যিই খুব বড় সংখ্যা, হুগলি জেলার জন্য তো বটে। একদম। হুগলিতে মানে পশ্চিমবঙ্গে বিভিন্ন স্বাস্থ্যসেবা সংক্রান্ত পদে এই নিয়োগগুলো হবে। আবেদন প্রক্রিয়াটা কিন্তু পুরোটাই অনলাইন, আর শেষ তারিখটা মনে রাখতে হবে ৩০শে নভেম্বর ২০২৫। ৩০শে নভেম্বর, মানে সময়টা মাথায় রেখে এগোতে হবে। ঠিক। এতগুলো পদে নিয়োগ, এর পেছনে নিশ্চয়ই একটা বড় সড় পরিকল্পনা কাজ করছে। চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই যেটা চোখে পড়ার মতো সেটা হলো কি বলবো, বিভিন্ন পদের জন্য যে যোগ্যতা চাওয়া হয়েছে তার বিস্তারটা, মানে অমছম একটা রেঞ্জ। হ্যাঁ, সেটা ঠিক। দেখুন, একদিকে যেমন স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদ আছে, ১০ম শ্রেণী পাশ হলেই হবে। আবার অন্যদিকে দেখুন মেডিকেল অফিসার, তার জন্য MBBS ডিগ্রি লাগছে। অবশ্যই, সেটা তো লাগবেই। মাঝামাঝি স্তরেও অনেক পদ, স্টাফ নার্সদের জন্য যেমন GNM বা BSc নার্সিং। আচ্ছা। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ANM বা GNM, ফার্মাসিস্ট হলে D ফার্মাসি বা B ফার্মাসি, ল্যাব টেকনিশিয়ানদের জন্য আবার DMLT বা BMLT। মানে একেবারে গ্রাসরুট লেভেল থেকে শুরু করে টেকনিক্যাল, প্যারামেডিক্যাল সব রকম লোক দরকার হচ্ছে। ঠিক তাই। এমনকি আয়ুষ ডাক্তারদের জন্যও পদ আছে, মানে BAMS, BHMS বা BUMS ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। এই বৈচিত্র্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাই আসলে জেলা স্বাস্থ্য ব্যবস্থার মানে পুরো ছবিটা তুলে ধরছে। একটু বুঝিয়ে বলবেন? দেখুন, একটা ভালো জনস্বাস্থ্য ব্যবস্থা তো শুধু নামী ডাক্তার বা নার্স দিয়ে চলে না। এর অনেকগুলো ধাপ বা স্তর থাকে। একেবারে প্রাথমিক স্তরে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বা স্যানিটারি অ্যাটেন্ডেন্ট দরকার, যারা মানুষের বাড়ি বাড়ি পৌঁছবেন, প্রাথমিক খোঁজ খবর রাখবেন। একদম তৃণমূল স্তরে। তারপর দরকার প্রশিক্ষিত নার্স, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, রোগ নির্ণয়, ওষুধ দেওয়া, এগুলোর জন্য। আচ্ছা। আবার জটিল চিকিৎসার জন্য MBBS ডাক্তার তো আছেনই, আর বিশেষ রোগের জন্য স্পেশালিস্ট ডাক্তারও অপরিহার্য। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে মনে হচ্ছে হুগলি জেলা প্রশাসন স্বাস্থ্য পরিকাঠামোর প্রায় প্রত্যেকটা স্তরকে মানে আরও জোরদার করার চেষ্টা করছে। তাহলে এটা শুধু কিছু খালি পদ ভরার ব্যাপার নয়? আমার তো মনে হয় না। এটা সম্ভবত স্বাস্থ্য পরিষেবার পরিধিটা বাড়ানোর একটা চেষ্টা, মানে আরও বেশি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া। বিশেষ করে দেখুন, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান মানে শহরাঞ্চলের জন্য, সেখানে ১৭৩ জনের নিয়োগ। এটা কিন্তু বেশ বড় সংখ্যা। হ্যাঁ, ১৭৩ জন। এটা কি তাহলে শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার উপর বেশি জোর দেওয়ার ইঙ্গিত? খুব সম্ভবত। শহরাঞ্চলে বস্তি এলাকা বা প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াটা একটা চ্যালেঞ্জ। এই নিয়োগ সেই দিকেই একটা বড় পদক্ষেপ হতে পারে। আচ্ছা, আরেকটা সংখ্যাও খুব চোখে পড়ার মতো। স্টাফ নার্স ART পদে ১৬৫ জন। ART মানে তো অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, যেটা HIV আক্রান্তদের চিকিৎসায় লাগে। ঠিক। ART সেন্টারে শুধু স্টাফ নার্সই নয়, মেডিকেল অফিসার পদেও ৭৯ জনকে নেওয়া হচ্ছে। তাহলে এই নির্দিষ্ট ক্ষেত্রে এত নিয়োগ কেন? এটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে হুগলি জেলায় HIV/AIDS প্রতিরোধ ও চিকিৎসার উপর একটা বিশেষ ফোকাস বা জোর দেওয়া হচ্ছে। হতে পারে এটা জাতীয় AIDS নিয়ন্ত্রণ কর্মসূচিরই একটা অংশ, মানে জেলা স্তরে সেটাকে আরও নিবিড়ভাবে কার্যকর করার চেষ্টা। এত কর্মী নিয়োগ মানে হলো এই পরিষেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া, চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা। বুঝতে পারলাম। এর পাশাপাশি স্পেশালিস্টদের কথাও বলছিলেন। মেডিসিন, পেডিয়াট্রিক্স, গাইনোকোলজি, অফথালমোলজি, এই সব বিভাগে প্রায় ২১-২২টা করে পদ। হ্যাঁ, এগুলো সম্ভবত জেলার পলিক্লিনিক বা মহকুমা হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসার সুযোগ বাড়ানোর জন্য, যাতে মানুষকে ছোটখাটো বিশেষজ্ঞ পরামর্শের জন্য জেলা সদর বা কলকাতায় ছুটতে না হয়। আচ্ছা, এই প্রসঙ্গে আয়ুষ ডাক্তারদের বিষয়টা একটু ইন্টারেস্টিং লাগছে। একদিকে MBBS স্পেশালিস্ট ডাক্তার, অন্যদিকে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি ডাক্তার, দুটোকে একসাথে নেওয়া হচ্ছে। এর কারণ কি হতে পারে? এটা কিন্তু এখন একটা জাতীয় স্তরেরই প্রবণতা, মানে ইন্টিগ্রেটেড মেডিসিন বা সমন্বিত চিকিৎসার ধারণা। সমন্বিত চিকিৎসা, হ্যাঁ, মানে অ্যালোপ্যাথির পাশাপাশি আয়ুষ পদ্ধতির চিকিৎসাকেও মূলধারার স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করার চেষ্টা। হুগলির এই নিয়োগে তারই একটা প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে হয়। এর সুবিধে কি? সুবিধে দুটো হতে পারে। এক, মানুষের কাছে চিকিৎসার বিকল্প বাড়ছে, বিশেষ করে কিছু দীর্ঘস্থায়ী রোগ, যেমন এখানে বলা হয়েছে মাসকিউলোস্কেলেটাল ডিসঅর্ডার বা হাড় পেশির সমস্যা, এইসবে অনেকে আয়ুষ চিকিৎসায় ভরসা রাখেন। হ্যাঁ, এটা ঠিক। দুই, অ্যালোপ্যাথিক ব্যবস্থার ওপর থেকেও কিছুটা চাপ কমতে পারে। সরকারি পরিকাঠামোয় এই পরিষেবা পেলে তো মানুষের সুবিধাই হবে। কিন্তু দুটো একেবারে ভিন্ন ধারার চিকিৎসাকে একসাথে চালানোটা কি সহজ হবে? সেটা একটা বড় প্রশ্ন। এর কার্যকারিতা কতটা হবে, কতটা সুষ্ঠুভাবে সমন্বয় করা যাবে, সেটা ভবিষ্যতে দেখার বিষয়। এটা অবশ্যই একটা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে বলা যায়। আচ্ছা, এবার একটু বয়সসীমার দিকে তাকাই। বেশিরভাগ পদের জন্য তো ২১ থেকে ৪০ বছর, কিন্তু কয়েকটা জায়গায় বেশ ছাড় দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা খুব লক্ষণীয়। যেমন মেডিকেল অফিসার বা স্পেশালিস্ট ডাক্তারদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর, স্টাফ নার্সদের ক্ষেত্রেও ৬০ বছর। এটা তো সাধারণ সরকারি চাকরির থেকে অনেক বেশি। ঠিক, এর পেছনে কয়েকটা কারণ থাকতে পারে। প্রথমত, ডাক্তারদের ক্ষেত্রে, বিশেষ করে স্পেশালিস্টদের ক্ষেত্রে অভিজ্ঞতার দাম অনেক। জেলা বা মহকুমা স্তরে অভিজ্ঞ ডাক্তার পাওয়াটা কিন্তু বেশ কঠিন কাজ।
বয়সসীমা এতটা বাড়িয়ে দিলে অভিজ্ঞ এমনকি অবসরপ্রাপ্ত দক্ষ ডাক্তারদেরও আবার সিস্টেমে ফিরিয়ে আনা যায়। ও আচ্ছা, রিটায়ার্ড ডাক্তারদেরও সুযোগ দেওয়া হচ্ছে তাহলে। সম্ভবত তাতে পরিষেবার মান বাড়ে। দ্বিতীয়ত, এমনও হতে পারে যে কিছু স্পেশালিটিতে হয়তো যথেষ্ট সংখ্যায় নতুন বা কম বয়সী ডাক্তার পাওয়া যাচ্ছে না, তাই অভিজ্ঞদের সুযোগ দিয়ে শূন্যপদ পূরণ করার চেষ্টা। স্টাফ নার্সদের ক্ষেত্রেও কি একই যুক্তি, 60 বছর বয়স সীমা? হ্যাঁ, অনেকটা তাই। অভিজ্ঞ নার্সিং স্টাফ ধরে রাখাটাও জরুরি। জনস্বাস্থ্য পরিষেবায় অভিজ্ঞতা আর ধারাবাহিকতা দুটোই খুব দরকারি। কিন্তু এতে কি নতুনদের সুযোগ কিছুটা কমে যাচ্ছে না? মানে যারা সবে পাশ করে বেরিয়েছে বা কম অভিজ্ঞতা, বিশেষ করে ডাক্তারদের ক্ষেত্রে। এটা একটা ভালো প্রশ্ন। আপাতদৃষ্টিতে মনে হতে পারে হয়তো যে অভিজ্ঞরাই বেশি সুযোগ পাচ্ছেন। তবে দেখুন, মোট শূন্যপদ তো 595। হ্যাঁ, সেটা ঠিক। এর মধ্যে নিশ্চয়ই বিভিন্ন স্তরের পদ আছে, যেমন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট। এখানে তো তরুণ প্রার্থীরাই মূলত আবেদন করবেন। আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা তো একটা মিক্সড ব্যাপার। এখানে যেমন নতুনদের উদ্যম, নতুন জ্ঞান দরকার, তেমনি অভিজ্ঞদের বিচক্ষণতা, গভীর জ্ঞানও দরকার। ব্যালেন্স করার চেষ্টা। হ্যাঁ, আমার মনে হয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সেই ব্যালেন্সটাই করার চেষ্টা করছে। একদিকে অভিজ্ঞদের ধরে রাখা, অন্যদিকে প্রচুর নতুন পদ তৈরি করে তরুণদেরও সুযোগ দেয়া। আচ্ছা, এবার একটু বেতনের কথায় আসি। এখানেও তো বেশ পার্থক্য দেখা যাচ্ছে। হ্যাঁ, পদ অনুযায়ী পার্থক্য তো থাকবেই। মেডিকেল অফিসারদের বেতন যেমন 60,000 থেকে 80,000 টাকা, এটা কিন্তু বেশ আকর্ষণীয়। যথেষ্ট ভালো বেতন। আয়ুষ ডাক্তারদের 40,000 টাকা, স্টাফ নার্স, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান বা ব্লক ডেটা ম্যানেজার এদের বেতন মোটামুটি 21,000 থেকে 25,000-এর মধ্যে। আচ্ছা। আর স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদের বেতন 10,000 টাকা। এই কাঠামোটা কেমন মনে হচ্ছে? সরকারি হারের সাথে সঙ্গতিপূর্ণ? হ্যাঁ, মোটের ওপর সরকারি স্বাস্থ্যক্ষেত্রে যে বেতন কাঠামো চলে এবং পদের যোগ্যতা বা দায়িত্ব তার সাথে সঙ্গতিপূর্ণ বলেই মনে হচ্ছে। মেডিকেল অফিসার বা স্পেশালিস্টদের বেতন বেশি হওয়াই স্বাভাবিক। তাদের পড়াশোনা, ট্রেনিং, কাজের চাপ সবই বেশি। ঠিক। সরকারি ক্ষেত্রে বিশেষ করে স্বাস্থ্য পরিষেবায় ভালো মাইনে না দিলে তো মেধাবী দক্ষ লোক ধরে রাখা মুশকিল, বিশেষ করে জেলা বা গ্রামের দিকে। তা ঠিক। অন্যান্য পদের বেতনও তাদের যোগ্যতা আর কাজের পরিধি অনুযায়ী ঠিক করা হয়েছে বলে মনে হয়। এটা তো শুধু টাকা নয়, কাজের গুরুত্বের একটা স্বীকৃতিও। একেবারে নিচের স্তরের কর্মীদের বেতন নিয়ে সবসময় একটা প্রশ্ন থাকে। হয়তো ন্যূনতম বেতনের নিয়ম মেনেই এটা করা হয়েছে, কিন্তু হ্যাঁ, এটা নিয়ে আলোচনার অবকাশ অবশ্যই আছে। আমরা তো বিভিন্ন ক্লিনিক্যাল বা সাপোর্টিভ পদের কথা বললাম। এখানে দেখলাম ব্লক স্তরের কিছু ম্যানেজমেন্ট বা টেকনিক্যাল পদও আছে, যেমন ব্লক এপিডেমিওলজিস্ট মাত্র 2টি পদ, আর ব্লক পাবলিক হেলথ ম্যানেজার 5টি পদ। সংখ্যায় কম হলেও এগুলোর গুরুত্ব কি? সংখ্যায় কম হলেও এই পদগুলো কিন্তু জনস্বাস্থ্য ব্যবস্থাপনার দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। এপিডেমিওলজিস্টের কাজ কি? কোনো এলাকায় রোগের প্রকোপ কিভাবে ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে, এই সব ডেটা বিশ্লেষণ করা। ও মানে রোগ নজরদারি। একদম, ডিজিজ সার্ভেইলেন্স। এর ভিত্তিতেই তো রোগ প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়। কোভিড প্যান্ডেমিকের সময় আমরা এপিডেমিওলজিস্টদের গুরুত্বটা ভালো করে বুঝেছি। হ্যাঁ, ঠিক। ব্লক স্তরে এই পদ থাকা মানে একেবারে গ্রাসরুট লেভেল থেকে রোগ প্রতিরোধ আর নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হচ্ছে। আর পাবলিক হেলথ ম্যানেজার? তার কাজ হলো ব্লকের যত সরকারি স্বাস্থ্য কর্মসূচি আছে সেগুলো ঠিকঠাক প্ল্যানিং করা, সেগুলো রূপায়ণ করা আর মনিটরিং করা। স্বাস্থ্য পরিষেবার সুষ্ঠু ম্যানেজমেন্টের জন্য এরা অপরিহার্য। এই নিয়োগটা দেখে বোঝা যাচ্ছে হুগলি জেলা প্রশাসন শুধু ডাক্তার নার্স নিয়োগ করেই থেমে থাকছে না, পুরো হেলথ সিস্টেম ম্যানেজমেন্ট আর রোগ প্রতিরোধের পরিকাঠামোকেও মজবুত করতে চাইছে। তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, এই 595টা পদের নিয়োগটা আসলে শুধু কিছু খালি জায়গা ভরার জন্য নয়, বরং মনে হচ্ছে হুগলি জেলার স্বাস্থ্য পরিষেবার একটা বেশ বড়সড় সার্বিক মানোন্নয়ন বা সম্প্রসারণের চেষ্টা চলছে। আমারও তাই মনে হচ্ছে। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা বলুন, শহরাঞ্চলে কমিউনিটি আউটরিচ, স্পেশালিস্ট চিকিৎসা, আবার এআরটির মতো নির্দিষ্ট রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, রোগ প্রতিরোধ, ইভেন আয়ুষের মতো বিকল্প চিকিৎসাও প্রায় সব দিকই কভার করা হয়েছে। একদম। এই বিজ্ঞাপনের খুঁটিনাটি দেখলে এটাই মনে হয় যে এটা একটা বেশ সুচিন্তিত বহুস্তরীয় একটা পরিকল্পনা। একদিকে যেমন বর্তমান চ্যালেঞ্জগুলো, যেমন ধরুন এইচআইভি বা নন কমিউনিকেবল ডিজিজ বা স্পেশালিস্ট ডাক্তারের অভাব, সেগুলো মোকাবেলার চেষ্টা আছে। তেমনি ভবিষ্যতের জন্য পরিকাঠামোটাকে আরও মজবুত করার একটা লক্ষ্য আছে। শহরাঞ্চলে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বা ব্লক স্তরে পাবলিক হেলথ ম্যানেজার, এগুলো স্বাস্থ্য পরিষেবাকে মানুষের আরও কাছে নিয়ে যাওয়া আর ম্যানেজমেন্টকে উন্নত করারই চেষ্টা। আচ্ছা, যারা এই পদগুলোতে আবেদন করতে চাইছেন তাদের জন্য আরেকবার মনে করিয়ে দিই, পুরো প্রক্রিয়াটা কিন্তু অনলাইনে। অনলাইনের হুগলি জেলার সরকারি ওয়েবসাইট hugli.nic.in, সেখানে যেতে হবে। রিক্রুটমেন্ট DHFWS হুগলি সেকশনে গেলেই সব তথ্য আবেদনের লিঙ্ক পাওয়া যাবে। প্রয়োজনীয় যা যা ডকুমেন্ট আছে সেগুলো আপলোড করতে হবে, আবেদন ফি জমা দিতে হবে, ফর্ম জমা দেওয়ার পর একটা প্রিন্ট আউট অবশ্যই রেখে দেবেন। ঠিক। আর তারিখটা আবার বলছি, আবেদন শুরু 12 নভেম্বর 2025, শেষ হচ্ছে 30 নভেম্বর 2025। বিশদ তথ্যের জন্য কিন্তু মূল বিজ্ঞাপনটা একবার ভালো করে দেখে নেওয়া দরকার। হ্যাঁ, তাহলে আজকের আলোচনায় আমরা হুগলির এই বিশাল নিয়োগ প্রক্রিয়ার অনেকগুলো দিক নিয়ে কথা বললাম। 595টা শূন্য পদ, যোগ্যতার বৈচিত্র্য, বেতন কাঠামো, বিভিন্ন পদের গুরুত্ব আর এর পেছনের সম্ভাব্য কারণ বা উদ্দেশ্যগুলো বোঝার চেষ্টা করলাম। হ্যাঁ, আমরা বিজ্ঞাপনের তথ্যগুলো বিশ্লেষণ করে এর ভেতরে ছবিটা বোঝার চেষ্টা করলাম। তবে শেষ করার আগে আমার মনে একটা বড় প্রশ্ন আসছে। বলুন না। এই যে একটা জেলা স্তরে এত বৈচিত্র্যপূর্ণ একটা নিয়োগ হচ্ছে, একদিকে আধুনিক অ্যালোপ্যাথি, অন্যদিকে আয়ুষ, আবার পাবলিক হেলথ ম্যানেজমেন্ট, এই পুরো উদ্যোগটা পশ্চিমবঙ্গের সার্বিক জনস্বাস্থ্য নীতির কোনো বৃহত্তর ছবিটাকে তুলে ধরছে। এটা কি শুধু হুগলি জেলার তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য, নাকি রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিকাঠামোকে নতুন করে সাজানোর একটা বড় পরিকল্পনার অংশ এটা? এটা সত্যিই একটা ভাবনার বিষয়। আর এই যে বিপুল বিনিয়োগ, মানব সম্পদ নিয়োগ
আগামী দিনে হুগলি জেলার মানুষের স্বাস্থ্যের উপর এর ওয়াকি প্রভাবটা কতটা পড়বে সেটাই হবে আসল দেখার বিষয়। মানে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভাবার জন্য রইল।